একজন কিপ্টে প্রকৃতির মানুষ যে কত রকম সমস্যার মধ্যে পড়তে পারে সেটা হয়তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে আন্দাজ করতে পারেন। কিন্তু শুধুমাত্র এই স্বভাবসিদ্ধ ব্যাপার যেটা কিপটেমো করা, তার কাছে হয়তো যথেষ্ট পয়সা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এক দু পয়সা বাঁচাবে বলে সে একটা এমন কাজ করে বসে যেটার জন্য তাকে কিন্তু সামনের বেশ কিছু বছরের জন্য তাকে কিন্তু ভুক্তভোগী হতে হয়েছিল। আর এই ঘটনাটা যখন আমার কাছে আসে, আমি ঘটনাটা পড়ি এবং তারপর আমি ভাবছিলাম যে ঘটনাটা আমি আদৌ প্রচার করবো কিনা। কিন্তু তারপরে আমার মনে হলো যে এরকম মানুষ কিন্তু আমাদের মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে অনেক সময় আমরা দেখি, যাদের কাছে হয়তো টাকা পয়সা আছে কিন্তু ইচ্ছে করেই তারা একটু কিপটেমো করে। তারা দু চার পয়সা বাঁচানোর চিন্তা করে, যেটা কিন্তু একেবারেই খারাপ চিন্তা আমি সেটা বলছি না। অবশ্যই টাকা সেভ করাটা খুব দরকার, কিন্তু যেখানে আপনার যেটুকু পয়সা খরচা করা উচিত সেটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সাথে খুব বড় কোনো বিপদও হয়ে যেতে পারে। তো সেই জন্য আমার মনে হচ্ছে ঘটনাটা সকলের শোনা উচিত। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এবং এই ঘটনাটা শুধু আপনারা যে শুনবেন তাই নয়, আপনারা শুনে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু আপনারা বুঝতেও পারবেন যে মানুষ ছোট ছোট জায়গায় ছোট ছোট টাকা পয়সা বাঁচানোর জন্য এমন অনেক বড় ভুল করে ফেলে, যেটা হয়তো তারা সেই সময় স্বপ্নেও ভাবতে পারে না যে তারা যেটা করছে তার ইম্প্যাক্ট এটা আসতে পারে। তো আজকের ঘটনাটা শুধু শুনবেন তাই না, আমি রিকোয়েস্ট করবো সকলকে আজকের ঘটনাটা প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, যাতে সবাই এই ঘটনাটা শুনতে পারে। কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। তো এখন আপনারা যে ঘটনাটা শুনবেন সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে পূর্ণেন্দুবাবু লিখে পাঠিয়েছেন এবং পূর্ণেন্দুবাবু জানিয়েছেন আজকের এই ঘটনাটা ওনার সবথেকে প্রিয় বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। উনি দুটো ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছে দুটো ইমেল পড়ে যেন গুছিয়ে আমি ঘটনাটা আপনাদের সামনে বলি। কারণ উনি যখন ইমেল দুটো টাইপ করেছেন উনি কিছু ঘটনা আগে পরে করে লিখে ফেলেছেন, তো সেই জন্যই উনি এই দায়িত্বটা আমার উপরেই দিয়েছেন যেন পুরোটা আমি আপনাদের সামনে গুছিয়ে পরিবেশন করি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। নিশ্চয়ই পূর্ণেন্দুবাবু ঘটনাটা শুনবেন এবং বুঝতে পারবেন যে আমি ঠিকমতো বললাম কি না। আচ্ছা, প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, যেটা পূর্ণেন্দুবাবু লিখেছেন ওনার বন্ধুর সম্পর্কে। কারণ এখানে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটায় মানে যার সম্পর্কে ঘটনা তার সম্পর্কে জানাটা খুব দরকার। তো পূর্ণেন্দুবাবু যেটা জানিয়েছেন যে খুব ছোটবেলা থেকেই পূর্ণেন্দুবাবুর সবথেকে প্রিয় বন্ধু হচ্ছে সৈকতবাবু। এবং খুব ছোটবেলার যেহেতু এরা দুজন বন্ধু, তো পূর্ণেন্দুবাবু তার বন্ধু সৈকতকে খুব ভালোভাবে চেনে। তো ছোট থেকেই সৈকতবাবুর মধ্যে একটা মানে বাঁচিয়ে চলার মানসিকতা, সঞ্চয় করার মানসিকতা সেটা ছিল। মানে ছোটবেলাতেও যখন স্কুলে টিফিন আনতো তো তখন উনি যেটা লিখেছে যে সৈকতবাবু পুরো টিফিনটা খেত না, একটু হলেও খাবার বাঁচিয়ে রাখতো। মানে ছুটি হওয়ার সময় খাবে বা বাড়িতে গিয়ে যদি তক্ষুনি কিছু খেতে না পায় তখন সেটা খাবে, এই রকম। এবার এটা খুবই ভালো একটা স্বভাব, সঞ্চয় করে রাখা, জমিয়ে রাখা। এটা সত্যি মানে জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে এবং খুব ভালো কাজেই লাগে। এটা খুবই ভালো একটা স্বভাব। তো ছোটোবেলা থেকেই কিন্তু সৈকতবাবু বাই নেচার এরকমই ছিলেন। উনি সবসময় পেন্সিল, পেন সব কিছু বাঁচিয়ে বাঁচিয়ে রাখতো। যদি কখনো ফুরিয়ে যায়, ফট করে যদি কেনা না যায় তো তখন এটা ইউজ করবে। অনেক হয়তো রং পেন্সিল একসাথে এলো তো ভেঙে ভেঙে কিছু কিছু রং পেন্সিল রেখে দিত যাতে পরে ইউজ করা যায়। মানে ছোটোবেলা থেকে ওনার মধ্যে একটা বাঁচানোর মানসিকতা ছিল। এবার ছোটোবেলায় সব কিছুই একরকম থাকে। এবার আস্তে আস্তে যখন এই সৈকতবাবু বড় হতে থাকলো
তখন ওনার এই স্বভাবটা রয়েছে। এবং খুব ছোটবেলায় না বোঝা গেলেও একটু বড় হতে যখন সবাই এটা বুঝতে পারলো, বন্ধু বান্ধবেরা, যে এই ছেলেটা একটু বাঁচিয়ে চলে, এই ছেলেটা একটু সঞ্চয় করতে ভালোবাসে, তো সবাই এটা নিয়ে কথা বলতো। এবারও কখনো কখনো কোনো বন্ধু বান্ধব ইয়ার্কি করতো যে তুই খুব কিপটে, তুই কোনো কিছুতে মানে হয়তো বন্ধু বান্ধবরা কোথাও একটা খাবে, তো বলতো না রে আমি খাবো না, আমার খিদে নেই, এই বলে বেরিয়ে আসতো, কারণ টাকা দিতে হবে সেই জন্য। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে ওনার বাড়ির লোক খুব গরিব ছিল বা ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তা কিন্তু নয়। ওনার আর কি একটু টাকা পয়সা বাঁচানোরও নেশা ছিল। এবার এভাবেই আস্তে আস্তে ওনার বড় হয়ে ওঠা, এবং বন্ধু মহলে ওনার একটা নাম বা বদনাম যেটাই বলুন না কেন, সেটা হয়ে গেছিল যে সৈকত খুব কিপটে। এবার যাই হোক, পুজোর সময় হয়তো বন্ধু বান্ধবরা একসাথে ঘুরতে বেরোবে, সব থেকে যেখানে কম দামে খাবার পাওয়া যায় সেখানে খাবার বন্ধু বান্ধবদেরও নিয়ে বলতো এই এখানে অত দাম দিয়ে কী খাবি, এখানে খা। তো সবাই মাঝে মধ্যে এটা নিয়ে একটু মজা করতো, ইয়ার্কি করতো। তারপরে জামা কাপড় কেনার ক্ষেত্রে উনি তাই করতেন। কোনো ভালো বড় দোকানে ব্র্যান্ডের জামা কাপড় উনি কিনতেন না খুব একটা। তখন কিন্তু উনি রীতিমতো রোজগার করাও শুরু করে দিয়েছে। তো একটু সস্তায় জিনিসপত্র কেনা, কোথায় একটু সস্তায় পাওয়া যায় সেটার জন্য হয়তো 2-3 কিলোমিটার বেশি জার্নি করতে হবে, তো উনি সেটাই করতেন। পয়সা বেশি লাগবে বলে উনি মিনি বাসে চড়তেন না, নর্মাল বাসে চড়তেন। এইরকম টুকটাক তো ছিলই। এবার দেখুন, অনেক মানুষই এরকম আমাদের মধ্যে আছে, এবং এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে টাকা পয়সা সঞ্চয় করা বা বাঁচানোর একটা মানসিকতা থাকা কিন্তু সত্যিই ভালো। এবার দেখুন, সব কিছুরই তো একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট ধরন আছে। তো সেই ধরনের মধ্যে থেকে বা যেগুলো যেভাবে করা যায় সেগুলোকে কিন্তু ঠিক সেভাবেই করা উচিত। কোনো মানুষ যদি মনে করে যে সে খুব বেশি পরিমাণ বাঁচিয়ে চলবে বা খুব বেশি পরিমাণ টাইট বাজেটের মধ্যে জীবন কাটাবে, সেটা কিন্তু সবসময় যে খুব ভালোভাবে সেটাকে যে ফলো করা যায় বা সেটা যে খুব ভালো করা তা কিন্তু নয়। কারণ সঞ্চয় মানসিকতা অবশ্যই ভালো, কিন্তু বর্তমান জীবনকে খারাপ করে, বর্তমান জীবনকে রিস্কে রেখে এরকম কাজ কিন্তু করাটা খুব একটা মনে হয় ভালো নয়। হ্যাঁ, কারো যদি সামর্থ্য না থাকে সে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতেই পারে, কিন্তু 2-4 পয়সা বাঁচানোর জন্য সবসময় যদি কোনো মানুষ রিস্ক নিতে থাকে বা সবসময় যদি মানুষ নিজেকে বঞ্চিত করতে থাকে দিনের পর দিন, সেটাও কিন্তু খুব ভালো নয়। নিজেকে কষ্ট দেওয়াটাও কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। যাই হোক, তো পূর্ণেন্দুবাবু যেটা লিখেছেন যে ওনার বন্ধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ শুরু করেছিল, এবং যেহেতু উনি মানে ছোট থেকেই ওনার মধ্যে না, ওনার বন্ধুর মধ্যে আর কি, সৈকতবাবুর মধ্যে একটা হার্ড ওয়ার্কিং ব্যাপার ছিল। তো সেই জন্য উনি ওনার কেরিয়ারের প্রথম দিকেই প্রচুর কাজকর্ম করে বেশ একটা ভালো জায়গায় উনি পৌঁছে গেছিলেন। এবং যেহেতু পূর্ণেন্দুবাবু ওনার একদম ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তো উনি অনেক সময় সৈকতবাবু আর কি অনেক সময় পূর্ণেন্দুবাবুকে বলতেন যে এই কাজটা তো খুব বেশি ঘোরাফেরা করতে হয়, তো খুব বেশি বছর বয়স অবধি হয়তো আমি করতে পারবো না, তো আমি একটা ব্যবসা করতে পারি ভালো দেখে, তো সেই জন্য আমাকে খুব কম সময়ের মধ্যে এই কাজটা করে অনেক বেশি টাকা রোজগার করে ফেলতে হবে। এবার পূর্ণেন্দুবাবু জানতো যে নিজের বন্ধুকে ছোটবেলা থেকে চেনে, খুবই ভালো ছেলে এবং প্রচণ্ড পরিশ্রম করতে পারে, আর খুব বেশি টাকা জমাতেও পারে, মানে দাঁতে দাঁত চেপে টাকা জমায়, মানে এমন আর কি মানে লিখেছেন উনি যে বাইরে একটা চা আর একটা বিস্কুট বাদে মানে খিদে পেলে উনি বেশি কিছু খেতেন না। বাইরে খেলে পয়সা বেশি লাগবে, সবসময় উনি বলতেন বন্ধু বান্ধবদেরও যে কী যে তোরা বাইরে খাস, বাইরে খেয়ে তোরা পয়সাটা নষ্ট করিস, বাইরে বিরিয়ানি খেয়ে এত টাকা নষ্ট করছিস, তার থেকে বরং বাড়িতে মাংস নিয়ে যা, চাল নিয়ে যা কিনে, বাড়িতে বিরিয়ানি করে খাবি। বা যাই হোক না কেন, বাইরে খেলে একটু হলেও তো বেশি পয়সা লাগে, নিজের ঘরে ঘরে করে খেলে তার থেকে একটু কমই লাগে। তো উনি সবসময় যুক্তিগুলো দিতেন। এবার বন্ধু বান্ধবরা বলতো যে দেখ তুই যেটা বলছিস সেটা ঠিক, কিন্তু সবসময় তো আর বাড়িতে সব কিছু করে খেতে ইচ্ছে করে না, এক এক সময় ইচ্ছে করে যে জাস্ট বাইরে গিয়ে খাই, দ্যাটস ইট। তো উনি কিন্তু যত যাই হয়ে যাক না কেন, মানে চা বিস্কুটের বাইরে ওনাকে কেউ খুব একটা বিশেষ কিছু খেতে কখনো দেখেনি। যাই হোক, তো বন্ধু মহলে এই সৈকতবাবুকে কিপ্টে বলেই ডাকতো। এবার উনি কাজ করতে কাজ করতে বেশ একটা ভালো পজিশনে চলে গেছিলেন। এবার উনি ভালো পজিশনে রয়েছেন, ভালো কাজ করেন, এবং কোম্পানি থেকে ওনাকে ইউজ করার জন্য একটা গাড়ি দিয়েছিল, ঠিক আছে, এবং সেই গাড়ির যে তেলের যে খরচাটা সেটাও কিন্তু কোম্পানি থেকে বিয়ার করতো। উনি একটা বেশ ভালো পজিশনে চাকরি করছে। এবার কাজের জন্যই উনি একবার বিহারে যায়, ঠিক আছে, কলকাতা থেকে বিহারে যায়,
এবং যেহেতু মাঝপথেও আরও কলকাতা থেকে বিহার যাওয়ার যে রুটটায় উনি গেছিলেন সেখানে 3-4 জায়গায় ওনার কাজ ছিল। তো ওই জন্য উনি গাড়ি নিয়েই বেরোন এবং অফিস থেকে ওনাকে বলে দেয় যে আপনি গাড়ি নিয়েই যান এবং যা তেলের যা খরচাপাতি হবে সব আপনি কোম্পানি থেকে পেয়েই যাবেন। তো উনি গাড়ি নিয়ে গেছেন। এবার গিয়ে ওনার যেখানে যেখানে কাজ ছিল সেখানে সেখানে উনি যথাযথ যা কাজকর্ম ছিল সেগুলো সবই করেছেন। এবার করার পরে সেদিনটা ওনার হোটেলে স্টে ছিল, সেই হোটেলও কোম্পানি থেকেই বুক করে দিয়েছিল। তো সেখানে উনি স্টে করেন। আবার ফেরার সময় ওনার কিছু কাজ ছিল। এবার যখন উনি বিহারের মানে বিহার থেকে যখন উনি রিটার্ন করা শুরু করেছেন গাড়ি নিয়ে, তো ওনার প্রথমে একটা জায়গায় স্টপ ছিল, সেখানে উনি সেখানকার একটা হসপিটালে ওনার কিছু কাজ ছিল, সেসব কাজ উনি সেরেছেন। সারার পরে উনি তারপরে মানে ওনার আসানসোলের দিকে খুব সম্ভব ওনার একটা কাজ ছিল। তো সেটা তখনও বিহারের উনি যেখানে ছিলেন সেখান থেকে আসানসোল পৌঁছতে ওনার প্রায় 2.5 ঘন্টা তখনও লাগবে। এবার উনি গাড়ি চালাচ্ছেন। আচ্ছা, এখানে বলে রাখি, যেটা পূর্ণেন্দুবাবু লিখেছেন যে এইরকম বাইরে কাজে গেলে সৈকতবাবু কী করতো, বাড়ি থেকে রুটি নিয়ে যেত, রুটি, গুড়, মুড়ি, চানাচুর, এগুলো শুকনো খাবারও নিয়ে যেত, যাতে যতটা কম বাড়ির বাইরে খেতে হয়, কারণ বাইরে খেলেই বেশি পয়সা লাগবে। যাই হোক, তো উনি ওরকম নিয়েছে। এবার একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে উনি খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে আবার উনি ড্রাইভ করছে। তো ড্রাইভ করতে করতে ওনার মনে হলো যে প্রকৃতির ডাক এসেছে এবং ওনাকে কোথাও মানে ওনাকে রেস্ট রুম খুঁজতে হবে। এবার উনি এদিক ওদিকে খুঁজছে। তো খুঁজতে খুঁজতে উনি একটা জায়গায় গেছেন। যাওয়ার পরে সেখানে দেখছে, মানে সেটা একটা পাবলিক টয়লেট আর কি। তো ওখানে গিয়ে দেখছে যে ওখানে টয়লেট ইউজ করতে গেলে ওনাকে 5 টাকা দিতে হবে। এবার ভালো কথা, উনি গেছেন। তো যাওয়ার পর ওখানে একটা লোক দাঁড়িয়েছিল। তো লোকটা বলছে যে আপনাকে যেতে গেলে 5 টাকা দিতে হবে। তো উনি বলছেন যে বাথরুম আমি ইউজ করবো, তার জন্য 5 টাকা দিতে হবে? দেখুন, আমার কাছে 1 টাকা আছে, আমি 1 টাকা আপনাকে দিতে পারি, বাকি আমার কাছে 50 টাকার নোট আছে। এবার অন্য যে লোকটি ছিল, যে আর কি ওই বাথরুমের দায়িত্বে ছিল, সে বলছে দেখুন আমার কাছে তো অত খুচরো নেই, আপনাকে 5 টাকা দিতে হবে, 1 টাকায় হবে না। এবার ওনার কাছে কিন্তু 10 টাকার একটা নোট ছিল, কিন্তু ওনার মনে হয়েছে যে এই টাকাটা বেশি নেওয়া হচ্ছে। তো উনি বেশ কিছুক্ষণ লোকটার সাথে কথা বলেন এবং লোকটা বলে যে না, আমি আপনাকে 1 টাকায় আমি আপনাকে বাথরুম ইউজ করতে দিতে পারি না, কারণ আমাদের এটা ক্লিন করতে হয়, তাদেরকে পয়সা দিতে হয়, দিনে 4-5 বার ক্লিন করার দরকার পড়ে, আর এখানে সবাই 5 টাকা দিয়েই ইউজ করে, আপনাকেও ইউজ করতে হলে 5 টাকা দিতে হবে। তো সৈকতবাবুর মনে হয়েছে যে এটা অনেক বেশি চাইছে, উনি সেখান থেকে বেরিয়ে আসেন। এবার আবার উনি গাড়ি চালাচ্ছেন। তো গাড়ি চালাতে চালাতে উনি একটা হোটেলের কাছে যান। তো সেই হোটেলে সবাই খাওয়া দাওয়া করছে, তো সেই হোটেলে উনি ঢুকেছেন। এবার ঢোকার পরে ঢুকেই উনি প্রথমেই যে আর কি দোকানদার ছিল, হোটেলে যে আর কি লোক ছিল, তাকে বলছে বাথরুম কোথায়। এবার সে বুঝতে পেরেছে যে উনি জাস্ট বাইরে থেকে এসছে, গাড়িটা পার্ক করেছে এবং বাথরুম কোথায় জিজ্ঞেস করেছে। এবং সেই সময় হোটেলে কিন্তু প্রচুর লোকজন ছিল, মানে একটা বাসে করে মানে কোথাও হয়তো যাচ্ছিল এক বাস লোক, তো সেই বাসটা ওখানে দাঁড়িয়েছে এবং ওই বাস ভর্তি লোকেরা সবাই ওখানে কেউ খাওয়া দাওয়া করছে, কেউ বাথরুমে যাচ্ছে, এরকম। তো ওখানকার লোকটা, মানে ওই হোটেলের যে ম্যানেজার ছিল, সে বলেছে যে আমাদের এই বাথরুম কিন্তু শুধুমাত্র কাস্টমারদের জন্য, আপনি কি কিছু কিনেছেন? মানে দেখে বুঝতেই পেরেছে যে এই লোকটা এমনি এসছে। তো উনি বলেছেন না, আমি কিছু কিনিনি। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি তাহলে ওয়েট করুন, এখন তো আমাদের এখানে প্রচুর গেস্ট আছে, এরা আগে থেকে বুক ছিল, এরা এক বাস লোক আছে, প্রচুর মেয়ে মহিলাও আছে, আপনাকে তাহলে ওয়েট করতে হবে এখন। মানে লোকটা আর কি মুখের উপর বলেনি যে শুধুমাত্র আপনি কিছু যদি কেনেন তাহলে ইউজ করতে পারেন, ওনাকে হয়তো ইউজ করতে দিত, কিন্তু ওয়েট করতে হবে। এবার কোথাও ওনার এটাও খুব বাজে লেগেছে, মানে সৈকতবাবুর মনে হয়েছে এটা ঠিক নয়, আমি বাথরুম ইউজ করবো, সেটার জন্য আমাকে কিছু কিনতে হবে, এটা আবার কেমন লজিক। তো উনি ওখানে 2 মিনিট দাঁড়ান এবং 2 মিনিট দাঁড়িয়ে যখন এদিক ওদিক দেখছে সত্যি ভর্তি লোক রয়েছে, আর হোটেলটা খুব বিশাল বড় তা নয়, কিছু লোক খাওয়া দাওয়া করছে। তো উনি ভাবলেন দূর, আমি এখান থেকে বেরিয়ে যাই। কাজেরও মাথায় চাপ ছিল, ওখানে আবার দাঁড়াতে গেলে অনেক বেশিক্ষণ সময় লাগবে। তো উনি আবার গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ভালো কথা। এবার বুঝতেই পারছেন, মানুষের যখন প্রেশার আসে তো সেই সময় তাকে যেতেই হবে,
কাজটা করতেই হবে। এবার সেই অবস্থায় তো খুব বেশিক্ষণ ওইভাবে গাড়ি চালানো সম্ভব নয়। তো উনি কী করেছেন, উনি হাই রোড থেকে উনি ভিতরের রাস্তা নিয়ে নিয়েছেন, যে দূর কোথাও না কোথাও কিছু না কিছু তো পাবো রে বাবা। ওটা কিন্তু বিহার, মানে ওখান থেকে আর কি ওয়েস্ট বেঙ্গল বেশ কিছুটা দূর, তবে খুব বেশি দূরেও নয়, মানে প্রায় বর্ডার এরিয়া বলা যেতে পারে। যাই হোক, তো উনি ভিতরের রাস্তা নিয়ে নিয়েছে এবং সময়টা ছিল ওই মেঘলা ছিল সেদিন, কিন্তু ওই 4টে সাড়ে 4টে মতো বাজলেও মনে হচ্ছিল যেন অনেক রাত, বা একদম মানে রাতের মতোই প্রায় অন্ধকার হয়ে এসছে, এত গভীর মেঘ করে গেছিল। যাই হোক, তো উনি ওখান দিয়ে গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি চালাতে চালাতে ভাবছে যে দূর আমি চেপে থাকি, একবারে আসানসোল পৌঁছোই, তখন ওখানে গিয়ে দেখা যাবে। কিন্তু মানে অ্যাকচুয়ালি উনি তখন আর প্রেশারটাকে ইগনোর করতে পারছেন না, মানে ওনাকে এবার বাথরুম খুঁজতেই হবে। তো সেই জন্যই উনি হাইওয়ে থেকে ভিতরের রাস্তা ধরে নেয়। এবার উনি গাড়ি চালাচ্ছে, ভাবছে যে দূর এখানে কোথাও যদি ফাঁকা জায়গা থাকে এখানেই গাড়ি থামিয়ে আমি কাজ সেরে নেবো। এবার উনি যখন ভিতরে গাড়ি নিয়ে ঢুকেছেন, উনি দেখছেন আশেপাশে লোকজন রয়েছে, দোকানপাট রয়েছে, মানে এমনি নর্মাল ছোটোখাটো দোকানপাট। উনি ভাবছেন যে বাবা আমি তো এখানে গাড়ি দাঁড় করাতে পারবো না, আর সেই অর্থে এরকম কোনো ক্ষেত বা ফাঁকা জমি কিছুই পাচ্ছে না উনি। আর এদিকে ওনার মানে প্রেশার আরও বেশি বাড়ছে, মানে এবার ওনাকে যেতেই হবে, নাহলে হয়তো মানে কি বলবো, গাড়ির মধ্যেই কিছু একটা ওনার হয়ে যাবে, এরকম ব্যাপার। এবার তো উনি গাড়ি জোর মানে স্পিড তুলে উনি মানে খোঁজার চেষ্টা করছে পাগলের মতো, কিছুই পাচ্ছে না। ওনার তখন মনে হচ্ছে ওখানে দিয়ে করে নিলে ভালো হতো। তো আবার ভাবছে যে না, আমি খুঁজি, ঠিক পাবো। তো এরকম করতে করতে উনি কিছু দূর আসার পরে দেখছে যে একটা ছোট ডোবা মতো একটা জায়গা রয়েছে, মানে ওটা বাঁধানো টাইপেরই, একটা ছোট্ট পুকুর বলা যেতে পারে। এবং সেই জায়গাটায় বেশ একটু মানে বড় বড় কিছু গাছপালাও রয়েছে, আর জায়গাটা মোটামুটি ফাঁকা। তো উনি সঙ্গে সঙ্গে ওইখান থেকে গাড়িটাকে ওই জঙ্গল, ছোট আর কি জঙ্গল, খুব বিশাল জঙ্গল তা নয়, যে গভীর বিশাল জঙ্গল সেরকম নয়, কিন্তু জঙ্গল এরিয়া, আর জায়গাটা মোটামুটি ফাঁকা বলা যেতে পারে। তো উনি গাড়িটাকে ওখানে দাঁড় করালেন এবং উনি দেখছেন যে ওখানে বেশ জলও আছে, একটা ডোবা মতোও আছে। তো ওই ডোবারই পাশে ঝোপের যে এরিয়াটা ছিল সেখানে উনি কাজ সারলেন, ভালো কথা। এবং উনি দেখেছেন যে ওখানে বেশ জল আছে ডোবায়। তো উনি আবার কি করেছেন, ওখানে মানে শ্যাওলা ঠাওলা পড়েছিল, তো হাত দিয়ে সরিয়ে ঠরিয়ে ওই জলটাও আবার উনি ইউজ করেছেন, ঠিক আছে। এবং উনি বুঝতে পেরেছেন জলটার মধ্যে কোনো নোংরা নেই, মানে সে অর্থে নোংরা নেই বলতে প্লাস্টিক বা কোনো বজ্র পদার্থ নেই, এমনি গাছের পাতা ডাল এসব পড়ে রয়েছে। তো উনি একটু জলটা হাত দিয়ে সরিয়ে দেখছেন যে জলটা মোটামুটি পরিষ্কার, তো উনি জলটাও ইউজ করেছেন। এবার হাত ফাত ধুয়ে উনি মানে যখন আশেপাশের দিকে তাকাচ্ছে যে কেউ দেখলো ঠেকলো না, তো তো দেখছে কেউ নেই। এবং ওই ছোট যে পুকুর ডোবা মতো যেটা আছে সেটা আবার এক পাশটা বাঁধানো, মানে কোনো একটা সময় পুরোটাই বাঁধানো ছিল। তো উনি দেখছেন যে ওটার ঠিক পাশেই একটা প্রায় ভাঙাচোরা টাইপের বাড়ি রয়েছে। তো উনি এক ঝলক দেখে উনি ওখান থেকে হাত টাত ধুয়ে, তখন মোটামুটি প্রায় সন্ধে সন্ধে হবে আর কি, মানে নর্মাল ওয়েদার থাকলে হয়তো আরেকটু পরে সন্ধেটা হতো, কিন্তু যেহেতু মানে ঝড় বৃষ্টির মতো একটা, মানে তখন ঝড় বৃষ্টি শুরু হয়নি কিন্তু খুব মেঘলা করে গেছে। তো উনি ভাবলেন যে না, এবার এবার মানে একদম উনি প্রেশারটাকে ওনার রিলিজ হয়ে গেছে, এবার উনি বেশ হ্যাপি। এবার উনি ভাবলেন যে ঠিক আছে, আমি এবার গাড়ি নিয়ে জোরে গাড়ি চালিয়ে এবার তাড়াতাড়ি আমি আমার আসানসোলের কাজটা সেরে, রাত হয়ে যাবে হয়তো পৌঁছোতে, কিন্তু আমি আজকে পৌঁছে যাব। এবার তো উনি কাজকর্ম সেরে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার হাই রোডে করে উনি প্রথমে ওনার আসানসোলে যে কাজটা ছিল সেই কাজটা সেরে ওখান থেকে উনি বাড়ি চলে এলেন। মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে, এবং উনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন, তো ঘুমিয়ে পড়ে। এবার এই অবধি যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। স্বাভাবিক ঘটনা বলতে আমি বোঝাতে চাইছি যে ওনার খুব জোর প্রেশার এসেছিল, ওনাকে বাথরুম ইউজ করতেই হতো, তো উনি রাস্তাতেই সেই কাজটা সারলেন। এবার যেহেতু ওনার সেই সময় প্রচণ্ড প্রেশার ছিল, মানে প্রেশার এসে গেছে, ওনাকে এবার রিলিজ করতেই হবে, সে বাথরুমে করুক কি খোলা জায়গায় করুক, মানে সেটা তখন ওনার কাছে ইম্যাটেরিয়াল, অতটা ইম্পর্টেন্ট বিষয়ই নয়। তো মানে যখন ওনার বিষয়টা কন্ট্রোলে ছিল, উনি যখন প্রপার টয়লেট দেখেছিলেন, সেখানে উনি 5টা টাকা দিতে হবে বলে উনি করেননি। তাও আমি এই ঘটনাটা আজ থেকে প্রায় 8 বছর আগেকার কথা বলছি, 8-9 বছর আগেকার কথা। তো তখন ওনার কাছে উনি কিন্তু যথেষ্ট ইনকাম করতেন, উনি কিন্তু 5 টাকা দিয়ে বাথরুম ইউজ করতেই পারতেন।
যাই হোক, সেখানে উনি একটা কিপটেমও করলেন 5 টাকা বাঁচানোর জন্য। কিন্তু এই 5 টাকা বাঁচানোর জন্য উনি যে এই শৌচকর্মটা কোথায় করলেন সেটা কিন্তু উনি খুব একটা ভালো করে খেয়াল করেন, কারণ এই সময় না প্রচণ্ড প্রেশার এসেছিল এবং উনি নিজেও একটু মানে যাতে কেউ দেখে না ফেলে, মানে একটা হয় না, একটা লজ্জা তো থাকেই মানুষের, মানুষ উনি তো আর ওরকমভাবে এই ধরনের কাজ করতে অভ্যস্ত নন, আর অচেনা জায়গা। তো উনি কোনো রকমে কাজটা করে বেরিয়ে এসেছিলেন। এবার বেরিয়ে তো উনি এসেছিলেন, কিন্তু উনি যে কাজটা করলেন প্রথম কথা সেটা ভুল, এনভায়রনমেন্টাল দিক থেকে দেখতে গেলেও সেটা খুবই ভুল। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, যে উনি যেখানে কাজটা করলেন সেটা আদৌ কী ছিল, যেখানে উনি যে জলটা উনি ইউজ করলেন সেই জলটা কোথাকার জল, কী জল, কেন ওই জায়গাটা ওরকমভাবে যাকে বলে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বা ওরকম ভাঙাচোরা একটা বাড়ি ছিল, উনি কিন্তু কিছুই জানেন না, কিছুই বোঝেননি। উনি জাস্ট কাজটা করে জাস্ট একবার চোখ বুলিয়েছেন, বুলিয়ে বাড়ি চলে এসেছেন। এবার এর এফেক্টটা যে কী হতে পারে বা এই বিষয়টা যে কোথা থেকে কোথায় যেতে পারে, সেটা এই ঘটনাটা যত সামনের দিকে এগোবে আপনারা কিন্তু আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এবার প্রথমে আমি বলি, উনি প্রথম রাত তো উনি সেদিনকে তো প্রচণ্ড টায়ার্ড ছিলেন, উনি বাড়িতে এসে খুব সামান্য কিছু করে ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন ওনার মানে উনি রোজই আর কি যখনই ঘুমাতে যাক না কেন, উনি যদি খুব রাত করেও ঘুমোতে যান তাহলেও ঠিক উনি ভোর 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে ওঠেন। আবার উনি যদি 10:30, 10টা নাগাদও যদি ঘুমোতে যান তাহলেও কিন্তু ওই সকালবেলা পরের দিন 7টা থেকে 7:30টার মধ্যেই উনি ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু সেই দিন ওনার কিন্তু সেদিন অফ ছিল না, ওনার কিন্তু সেদিন 11টার সময় মানে ওনার একটা অফিসিয়াল কাজে এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো উনি 10টা নাগাদ ঘুম থেকে ওঠেন এবং ওনার মা যিনি ছিলেন উনি মানে ওনার মায়ের একটু অবাক লাগে যে ছেলে রোজ একই টাইমে ওঠে আর যেখানে উঠছে না। তো একবার উনি ছেলের ঘরে ওই টাইমে গিয়ে দেখে আসেন, তো উনি দেখেন যে ওনার ছেলে অকাতরে ঘুমোচ্ছে। তো ওনার মা ভেবেছে যে সত্যিই তো ছেলেটা প্রচুর খাটাখাটনি করেছে, হয়তো খুব টায়ার্ড আছে, থাক ওকে আর ডাকবো না, ওর কাজ নিয়ে খুবই সিরিয়াস, তো মানে ওর কাজ ফেলে রেখে ও ঘুমাবে এমন ছেলে ও নয়। তো ওনার মা আর ওনাকে ডাকেনি, এমনি এসে দেখে গেছে যে ছেলে ঘুমাচ্ছে। যাই হোক, তো 10টা 10:30টার জন্য ঘুম ভেঙেছে, উনি মানে ধরাক করে উঠেছে। তো উনি ওনার মাকে বলছে, মা আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে ডাকোনি কেন, আমার তো যেতে হতো আজকে, আমার 10টা 10:30টা কাজ ছিল। তো ওনার মা বলছে, কই তুই তো কিছু রাতের বেলা বলিস না, তুই তো রোজই উঠিস, আমি ভেবেছি তুই হয়তো উঠেছিলি, তোর আরেকটু হয়তো শুতে ইচ্ছে করছে, কারণ এতটা ড্রাইভ করেছিস, হয়তো তুই টায়ার্ড, সেই জন্য আমি তোকে আর ডাকিনি, আমি ঘরে গেছিলাম দেখলাম তুই ঘুমোচ্ছিলি। এবার ওনার নিজের না একটু মানে একটু অদ্ভুত লাগে যে আমি যতই টায়ার্ড থাকি না কেন, আমি তো মানে এই সময় তো আমি জেগেই যাই। যাই হোক, সবসময় তো আর মানুষের শরীর মানুষের কন্ট্রোলে থাকে না, উনি ভাবলেন উনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। যাই হোক, তো কোনো রকমে উনি ওনার মাকে বললেন যে আমি ফ্রেশ হচ্ছি, তুমি ততক্ষণ আমাকে যা হয়েছে খাবার আছে তাই দাও, আমি খেয়ে বেরোবো, আমাকে বেরোতে হবে। তো ওনার মা ওনাকে যা ছিল খাবার টাবার করে দিল। এবার উনি যখন উঠেছেন ওনার মাথাটা একটু ঝিমঝিম করছে। এবার দেখবেন খুব প্রলং টাইম যদি মানুষ ঘুমোয় তাহলে কিন্তু মানুষের মাথা ঝিমঝিম করে, আবার খুব কম ঘুমোলেও মাথা ঝিমঝিম করে। তো সব অবভিয়াসলি উনি ভেবেছেন যে যেহেতু অনেক বেশি সময় উনি ঘুমিয়ে ফেলেছেন তাই হয়তো ওনার মাথাটা ওরকম ঝিমঝিম করছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আজকে যে কাজটা আছে ওই কাজটা করে আসি, তারপরে আরও 2-3 জায়গায় যাওয়ার ছিল, উনি ভাবলেন যে আর 2 জায়গায় হয়তো যাব, লাস্টে যেখানে আমার যাওয়ার আছে সেখানে আমি যাব না, কারণ ওনার শরীরটা একটু খারাপ লাগছিল। তো উনি যান, ওনার কাজ করতে সেদিন একদম ইচ্ছে করে, যেটা ওনার স্বভাবের সাথে একেবারেই যায় না। তো উনি মোটামুটি কাজকর্ম মিটিয়ে উনি বাড়ি চলে আসেন। এবার বাড়ি চলে আসার পরে অদ্ভুত একটা জিনিস ওনার সাথে জীবনে প্রথমবারের মতো হলো। সেটা হচ্ছে যে ওনার মুহূর্তের জন্য মনে হলো ওনার চোখের সামনে যেন সবকিছু কিরকম একটা ঝাপসা হয়ে গেল, মানে হঠাৎ করেই, কোনোখানে কিন্তু কোনো কারণ নেই এটার পিছনে। ওনার মনে হলো যে চোখের সামনেটা কিরকম একটা ঝাপসা হয়ে গেল। উনি ভাবছেন ব্যাপারটা কি হলো, এবার চোখের সামনে এরকম ঝাপসা হয়ে গেল কেন। এবার দেখুন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় তাদের সাথে অনেক ডাক্তারের ক্লিনিকের অনেক ভালো যোগাযোগ থাকে। তো উনি ভাবলেন যে প্রথমবার যখন হয়েছে উনি ভাবলেন হয়তো ট্রেস থেকে হয়েছে, লং মানে টাইম ওনাকে জার্নি করতে আসে, সবের জন্য অনেক সময় হতে পারে। তো উনি ভাবলেন যে ঠিক আছে একটু শুই, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তো শুলেন, আর ওই যে মাঝে মানে হঠাৎ করে ওনার মনে হলো যে চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল, সেটা কিন্তু খুব বেশি সময়ের জন্য যে ওনার মনে হয়েছিল তা কিন্তু নয়। এবার উনি উঠেছেন, উঠে দেখছেন সব কিছু ঠিক আছে।
যাই হোক, তো সেদিন না ওনার রাতের বেলার খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ওনার মা তাও বলেছে খেতে ইচ্ছে না করলে অল্প করে খা, নাহলে এত খাটাখাটনি করিস কি করে শরীর থাকবে। তো ওনার মা জোর করে বলে উনি অল্প কিছুটা খাবার খায়, এবং খাবার খেয়ে যখন উনি ডাইনিং টেবিল থেকে উঠতে যাচ্ছেন, আবার সেই সময় মনে হলো ওনার চোখের সামনে এরকম একটা খুব কম সময়ের জন্য, মানে কিছু জাস্ট মুহূর্তের জন্য মনে হলো যে ওনার চোখের সামনে কিরকম একটা ঝাপসা হয়ে গেল। তো উনি আবার মানে ডাইনিং টেবিলে উঠতে গিয়ে উনি আবার টেবিলে ধপাস করে বসে পড়েছে। ওনার মা বলছে কি হয়েছে তোর? তো তখন না মানে যখন আবার বলছে, ওনার মা যখন এই কথাটা বললো, তার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওনার ভিশন আবার ক্লিয়ার হয়ে গেছে। তো উনি বলছে না না মা ঠিক আছে, হঠাৎ করে কেমন যেন মনে হলো চোখের সামনেটা ঝাপসা হয়ে গেছিল। তো ওনার মা বলছে এত কাজকর্ম করিস, এত এদিক ওদিক যাস, তুই এত উঁচু পোস্টে চলে গেছিস, তোর এত তো করার দরকার পড়ে না। আর তুই প্রচুর বেশি বেশি কাজ করিস, একটু কম কাজ কর, তাতে তোর শরীরের পক্ষেও ভালো। তো উনি বলছে না তুমি বুঝবে না, আমি এই কাজটা তো খুব বেশি বছর করব না, তাই প্রথম যে বছর করছি আরও 2-4 বছর করি, তারপরে আরেক যখন টাকা জমে যাবে তখন নিজে একটা ব্যবসা খুলবো। এসব বলে ঠলে উনি চলে গেছে। তো সৈকতবাবুদের বাড়িটা হচ্ছে দোতলা, উনি যেটা লিখে দেন বর্ণেন্দুবাবু, দোতলা বাড়ি, একতলায় ওনার বাবা মা থাকে এবং দোতলার ঘরে উনি থাকে। এবার উনি ঘরে এসেছে, আসার পরে উনি ভাবছে মানে কোনোদিনও না ওনার এরকম শরীর খারাপ কখনো হয়নি, মানে মাথা ঝিমঝিম করা, চোখের সামনেটা ওরকম ঝাপসা হয়ে যাওয়া, এগুলো কিন্তু ওই দিনের আগে কোনো দিনই ওনার সাথে ঘটেনি। এবার হঠাৎ করে কেন যে ওনার এরকম মনে হওয়া শুরু হলো সেটা কিন্তু উনি নিজেও জানেন না। তো উনি ওনার দোতলায় ওনার ঘরে একা, মানে তখনও শোয়েনি, জাস্ট বালিশ দিয়ে খাটে হেলান দিয়ে উনি পাটা টান টান করে উনি ভাবছে যে কী হচ্ছে আমার সাথে এবং কেনই বা হচ্ছে, আমার তো কোনোদিনও শরীর এরকম খারাপ লাগেনি। তো উনি তখন মনে মনে ভাবলেন যে ঠিক আছে, আমার তো কালকে অমুক ক্লিনিকে যাওয়ার আছে, ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করবো, যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বুঝতেই পারছেন ডাক্তারদের সাথেই কাজ। তো উনি ভাবলেন যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে। তো সব ভেবে ঠেবে উনি শুয়ে পড়লেন। তো এবারে উনি শোয়ার কিছুক্ষণের মধ্যে হালকা চোখ লেগে গেছে, ঘুম চলে এসছে, তো উনি ঘুমিয়ে পড়েছেন। তো ঘুমিয়ে পড়ার ঘন্টা দুয়েকের মধ্যে ওনার ঘুমটা ভেঙে যায়, এবং যখন ঘুমটা ভেঙে গেছে ওনার, উনি বুঝতে পারছে যে ওনার ঘর থেকে, মানে একদম উনি যেখানে শুয়ে আছেন তার আশপাশ থেকে তীব্র একটা বাজে গন্ধ বেরোচ্ছে, এবং সেই গন্ধটা এতটাই মানে বাজে গন্ধ যে সেটা উনি নিতে পারছে না। স্বাভাবিকভাবেই উনি উঠে গেছে, উঠে গিয়ে উনি আশপাশটা দেখছে যে কিসের এত তীব্র বাজে গন্ধ বেরোচ্ছে, এবং যখন ওনার তন্দ্রাভাবটা কেটে গেছে উনি বুঝতে পারছেন যে গন্ধটা উনি পাচ্ছেন নাকে তীব্র, সেটা আর কিছুই নয়, মানে ইউরিনের যে গন্ধটা হয়, প্রস্রাবের যে গন্ধ, সেই তীব্র গন্ধ উনি ওনার ঘরের মধ্যে পাচ্ছেন। এবার ওনার না খুব অড লাগে, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ যদি তার ঘরে বিছানায় শুয়ে আছে এরকম যদি তীব্র বাজে গন্ধ পায় ইউরিনের, তো কারোরই ভালো লাগবে না। তো উনি সঙ্গে সঙ্গে উঠে না, মানে ওনার ঘরের সাথে যে অ্যাটাচ যে বাথরুমটা আছে ওই বাথরুমটা উনি ইউজ করেন। উনি ভাবতেন যে বাথরুম থেকে তো আসার কথা নয়, তাও উনি লাইটটা জ্বালিয়ে বাথরুমে গেলেন, গিয়ে দেখলেন বাথরুম পরিষ্কার, একদম জল ঠল দেওয়া রয়েছে, কোনো প্রবলেম নেই। তো উনি ভাবছেন যে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে। তো ওনার ঘরে না সেই সময় এসি চলছিল, তো উনি এসিটা বন্ধ করে উনি ভাবলেন যে এসিতে হয়তো বাইরে কোনো বাজে গন্ধ, এসিটা চলছে সেই জন্য হয়তো আসছে। তো উনি এসিটা বন্ধ করে জানলাগুলো খুলে দিলেন, এবং জানলা খুলে উনি দেখছেন যে জানলা বন্ধ অবস্থায় এসি যখন চলছিল তখন যা গন্ধ ছিল আর জানলা খুলে দিয়ে কোনো পার্থক্য নেই, তীব্র বাজে গন্ধ বেরোচ্ছে। এবার উনি আর ওই রাতের বেলা কি করবে কিছু বুঝতে পারছে না। তো উনি ওনার ড্রয়ারে কিছু ওনার পারফিউম ছিল, সেই পারফিউমগুলোকে আশেপাশে ওনার বিছানায় সব কিছুতে ছিটিয়ে ছিটিয়ে উনি আবার শুয়ে পড়লেন, দরজা জানলা বন্ধ করে আবার এসি চালু করে শুয়ে পড়লেন, কারণ উনি বুঝলেন যে এসি বন্ধ করেও দরজা জানলা খুলে কোনো লাভ হলো না। কিন্তু এত তীব্র গন্ধ বেরোচ্ছে যে উনি না মানে শুতে পারছে না। স্বাভাবিকভাবেই মানুষ তো আর ওইভাবে তো শুতে কোনো মানুষই অভ্যস্ত হয় না, হঠাৎ করে যদি এরকম একটা দুর্গন্ধ বেরোয় কেউ কি করে শোবে। উনি ভাবছেন যে কি হচ্ছে এটা আমার সাথে, এত তীব্র হঠাৎ করে গন্ধ পাচ্ছি কেন। তবে ভাবছে যে মানে ওনার না একটা সময় এরকমও মনে হয় যে ভুল করে উনি হয়তো চোখ লেগে গেছিল কোনোভাবে, উনি নিজেই এরকম কিছু করে ফেলেছেন কিনা। তো সেই কিউরিয়াসিটি বশত উনি নিজের বিছানা চেক করলেন, দেখছেন না সেরকম কিছুই নেই, সেরকম কিছু হওয়ার কথাও নয়। তো ওনার খুবই অদ্ভুত টাইপের লাগে, এবং উনি যাই হোক কোনো রকমে ওনার রাতটা কেটে যায়, ঠিকমতো ঘুম হলো না। তো সকালবেলা নিচে এসে উনি ওনার মাকে বলছে যে মা তোমরা এরকম বাজে গন্ধ পেয়েছো?
ওনার মা বলছে না এরকম তো কোনো গন্ধ নেই, বলছে আমার ঘরে ঢুকে দেখো ওপরে দুর্গন্ধে ভরে গেছে। তো ওনার মা বলছে যে কোনো ইঁদুর টিঁদুর ঢোকেনি তো? তখন বলছে যে ইঁদুর ফিঁদুর ঢুকলেই বা এরকম গন্ধ হবে কি করে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি মানে যা দোতলার ঘর থেকে নেমে সৈকতবাবু নিচে এসছে, এবং ওনার মা যখন এই কথা শুনে উপরে গেছে, গিয়ে দেখছে যে ওনার ছেলের ঘরে কোনো দুর্গন্ধ নেই, মানে একদম যেরকম সাধারণ একটা ঘর হয় সেরকমই। তো ওনার মা বলছে যে কই তোর ঘরে গেলাম, কই কোনো গন্ধ পেলাম না তো। তখন বলছে কি বলছো, চলো আমি যাচ্ছি। তো সৈকতবাবু যখন উপরে গেছে তখন দেখছে সত্যি সত্যি সকালবেলা কিন্তু কোনো দুর্গন্ধ নেই, কিচ্ছু নেই। তো উনি তখন বাইরে বেরিয়ে রাস্তার কাছে এসে দেখছে যে কোথাও এরকম রাস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি, না কিচ্ছু না, মানে জাস্ট কিচ্ছু না। ওনার খুবই অদ্ভুত লাগলো ব্যাপারটা। তো ওনার মা তখন ওনাকে বললো যে দেখ তুই, আমার মনে হয় তুই খুব চাপে কাজ করছিস, তোর মনে হয় শরীরটা ঠিক যাচ্ছে না, তুই একবার ডাক্তারের সাথে কথা বল। তো উনি বললেন ঠিক আছে আমি ডাক্তারের সাথে না হয় কথা বলবো, কিন্তু আমার কিন্তু শরীর ঠিক আছে। তখন বললো ঠিক আছে তোর শরীর ঠিক থাকলেও তুই একবার ডাক্তার দেখা, একবার ডাক্তারের সাথে কথা বল। তো উনি তাই করলেন, ডাক্তারের সাথে একবার কথা বললেন। তো ডাক্তারবাবু টুকটাক যেটুকু ওনাকে প্রেশার ঠেসার মাপতে দিল, এই খুব একটা কিছুই মানে পেলো না, খুবই সামান্য, শুধু বললো যে আপনি হয়তো একটু স্ট্রেস নিয়ে ফেলেছেন, আপনার প্রেশারটা হয়তো একটু আপ ডাউন করছে, আপনি একটু রেস্ট করুন, এই করুন, জল বেশি করে খান, এসব বলেছে। তো উনি সেসব শুনে চলেও এসেছে। তো তখন ওনার মা বলল, এবং উনি নিজেও মনে করলেন যে ওনার 2 দিন বাড়িতে থাকা উচিত, রেস্ট নেওয়া উচিত। তো উনি 2 দিনের ছুটি নিলেন। যাই হোক, 2 দিন উনি ছুটি নিয়েছেন, এবং ছুটি নেওয়ার পরে উনি আবার বাড়িতে বসে ভাবছে যে বাবা আমি 2 দিন ছুটি নিলাম কেন, আমি তো ঠিকই ছিলাম, আমি কি কেন ছুটি নিতে গেলাম। এবার তার পরের দিন রাতের কথা আমি আপনাদের বলি। তো তারপরের দিন রাতের বেলা যথারীতি উনি ওনার ঘরে রয়েছে, সারাদিন উনি কাজে বেরোননি, বাড়িতেই ছিলেন। এবার ওনার একটা স্বভাব ছিল সৈকতবাবু, সেটা যেটা মনেদুবাবু লিখেছে, যে উনি না খুব হিসেব করতেন। মানে ব্যাংকে কত টাকা আছে সেটা ধরুন উনি একটা খাতায় লিখলেন, অনেকেই করে, কিন্তু উনি কিভাবে হিসেবটা করতেন, উনি হিসেব করতেন যে আমি এই টাকাটা যদি এত বছর রেখে দিতে পারি তাহলে আমি এটার উপর এত% সুদ পাবো, সেই টাকাটা আমার এত পরিমাণ হবে, আমি যদি এই টাকা থেকে এই পরিমাণ টাকা খরচা করে ফেলি তাহলে আমার কাছে কত টাকা থাকবে, সেই টাকার উপরে আমি যদি এত টাকা সুদ পাই তাহলে আমার কাছে কত টাকা থাকবে, এরকম মানে পাই পয়সার হিসেব উনি মনে মনে করতেন। এবং সেগুলো শুধু মনে মনে করতেন তা নয়, সেগুলোকে রীতিমতো উনি খাতায় লিখে লিখে রাখতেন। তো এরকমই উনি একটা হিসেবপত্রের কাজ করছেন, হঠাৎ করে উনি মানে কোনোখানে কিছু নেই, ওনার ঘরে কোথাও কোনো জল পড়েনি, কিচ্ছু না, উনি দেখছেন যে ওনার ঘরের মেঝেতে কিরকম একটা কালো কালো টাইপের জল পড়ে রয়েছে। এবার ওনার না খুব অদ্ভুত লাগে, যে কারণ উনি যখন ঘরে এসছিলেন ওনার ঘরে কোনো জল পড়া ছিল না, আর ওনার ঘরে উনি ছাড়া কেউ সেভাবে ওঠেও না। কাজের মাসে হয়তো সকালবেলা এসে মুছে টুছে দিয়ে যায়, আর কেউ সেভাবে ওঠে না, ওনার মা বাবাও কেউ সেভাবে ওঠে না। তো উনি ভাবলেন এই জলটা কোথা থেকে পড়লো। তো একবার ওনার মনে হয় যে হয়তো এটা খাওয়ার জল পড়েছে, তো জলটা দেখতে গিয়ে ওনার জলটা যখন পায়ে লাগে তখন উনি দেখছেন জলটা পুরো কালো, মানে একদম কালো জিনিস কিছু একটা জল পড়েছে, আর বেশ কিছুটা পড়েছে, এবং জিনিসটা থেকে না একটা বিশ্রী গন্ধও বেরোচ্ছে, মানে সেই গন্ধটা ইউরিনের মতো গন্ধ ওরকম না হলেও বেশ কিন্তু একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, সেটা উনি কিন্তু দেখলেন। স্বাভাবিকভাবেই এটা দেখে ওনার খারাপই লাগলো, উনি ভাবলেন যে কি হলো, এই জিনিসটা আমার ঘরে কি করে এরকমভাবে পড়লো। যাই হোক, তো উনি খবরের কাগজ দিয়ে, ওনার ঘরে খবরের কাগজ ছিল, খবরের কাগজ দিয়ে জায়গাটা মুছে দেন। মুছে দেওয়ার পরে উনি আবার নিজের ঘরে ওরকম কাজকর্ম করছেন, আবার উনি কিছুক্ষণ পরে দেখেন ওই সেম জায়গায় আবার ওই জলটা পড়েছে। এবার দেখুন, যখন এরকম জিনিস বারবার হয়, মানুষ তো প্রথমে বৈজ্ঞানিকভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, তো উনি একবার সিলিংয়ের দিকে তাকায় যে সিলিং থেকে কোনোভাবে সিপেজ হয়েছে কিনা, জল পড়ছে কিনা। উনি দেখলেন না, সেরকম কিছু না, আবার মেঝেতেও কোনো ফুটো ফাটা নেই যে সেখান থেকে এরকম করে জল বেরোবে। এবং এইবারে যে মানে যে গন্ধটা আসছে সেটা কিন্তু একদম ইউরিনের গন্ধ। তো উনি তখন বুঝলেন আচ্ছা তাহলে এখান থেকেই গন্ধটা আসছে, কিন্তু জিনিসটা আসছে কোথা থেকে সেটার উনি সোর্স খোঁজার চেষ্টা করলেন। যাই হোক, তখনও খুব বেশি রাত হয়নি, তো সেই জন্য উনি নিচে চলে গেছে। নিচে চলে গিয়ে উনি ওনার বাবা মাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এখান থেকে কি তোমাদের এখান থেকে ঘরের কোনো জায়গা থেকে কি কোনো জল ঠল পড়ছে। তখন বলছে না সেরকম কিছু নয়। তো তখন বলছে আমি তোমাদেরকে কালকে বলছিলাম না যে আমার ঘর থেকে খুব প্রস্রাবের মতো গন্ধ বেরোচ্ছিল, বাজে, আমি আজকে আবিষ্কার করলাম
ওটা মেঝে থেকে আসছে, মেঝেতে মনে হয় কোথাও ফুটো ফাটা হয়ে গেছে, সেখান থেকে জলটা চুইয়ে চুইয়ে হয়তো উপরের দিকে চলে আসছে। তো তখন ওনার বাবা বলছে যে চুইয়ে চুইয়ে জল মেঝে থেকে উপরে কি করে আসবে, আর মানে মেঝেতে যদি ফাটলও দেখা যায় সেখান থেকে জল আসবে কি করে, জল তো আসার কথা না। আর ওনার ঘরটা যেখানে একতলায়, কিন্তু সেইখানে কোনো বাথরুম বলুন বা কোনো বেসিন কিছুই নেই, মানে জলের কোনো লাইনই ওই জায়গা দিয়ে যায়নি, তাহলে আসবে কোথা দিয়ে? তো ওনার বাবা বললো যে চল গিয়ে দেখছি। তো ওনার বাবা ওনার সাথে উপরে আসে। যখন ওনার বাবাকে নিয়ে উনি সৈকতবাবু উপরে আসে, তখন উনি দেখেন যে ওনার মেঝেতে, ওনার ঘরের সেই মেঝেতে যেখানে ওই কালো জল পড়েছিল এবং যেখান থেকে তীব্র প্রস্রাবের গন্ধ বেরোচ্ছিল, কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই, মানে মেঝে পুরো ফাঁকা, শুকনো খটখটে। এবং মেঝেতে কোথাও কোনো ফাটল বলুন বা কোনো ক্র্যাক, মাইক্রো ক্র্যাক কিচ্ছু নেই, জাস্ট একদম সাধারণ যেরকম বাড়ি। আর ওনার ঘরের মেঝেটায় কিন্তু মার্বেল ছিল, থাকার কিন্তু কথাও নয়। তো ওনার বাবা বলছে কোথায় কি, আর এইভাবে মেঝে থেকে মার্বেল ফুঁড়ে এরকম জল বেরোবে, সেখান থেকে এরকম ইউরিনের গন্ধ বেরোবে, এটা আবার কি করে হয়? জল যদি চুইয়ে পড়ে সেটা ওপর থেকে নিচের দিকে পড়বে, এরকমভাবে হয় নাকি? তো উনিও তখন ভাবলেন সত্যি তো ভাবে হয় নাকি, আর এভাবে তো নেই এখন, তো মানে আমি তো দেখলাম। তো তখন ওনার বাবা বলছে যে তুই না একটু ঘুমো ভালো করে, তুই ভুল দেখেছিস, এরকমভাবে হয় নাকি? আর যে জলটা হয়তো পড়েছে, হয়তো তোর হাত থেকে কোনোভাবে কোনো জল পড়েছে, তোর হয়তো গন্ধটা ওরকম মনে হয়েছে, এরকম হওয়ার কিন্তু কথা নয়। এবার সৈকতবাবু নিজেও বুঝতে পারলেন যে উনি যেটা বলছেন এটা বাস্তবে সম্ভব নয়। তো উনি আর কথা বাড়ালেন, উনি বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার হাত থেকে হয়তো কোনো জল টল পড়েছে। মানে উনি ব্যাপারটা ওনার বাবার কাছে চেপে গেলেন, কারণ সত্যি কথা বলতে কি, যে কথার কোনো লজিক নেই সে কথা তো বাড়িয়েও কোনো লাভ হয় না। সেটা উনি স্পষ্টই বুঝতে পারলেন যে এই কথাটা উনি যেটা বলছেন সেই কথাটা সত্যিই কোনো লজিক নেই। যাই হোক, উনি চেপে গেলেন। যাই হোক, তো উনি শুয়ে পড়েন। এবার শুয়ে পড়ার কিছুক্ষণ পরে ওনার খুব জল তেষ্টা পায় এবং ওনার ঘুমটা ভেঙে যায়। স্বাভাবিকভাবেই ওনার যে বেড, সেই বেডের পাশে একটা টেবিল আছে ছোট, এবং সেই ছোট টেবিলে একটা বোতল থাকে এবং একটা গ্লাসও থাকে। কখনো উনি বোতল থেকে ডাইরেক্ট জল খান, কখনো ওনার মনে হলে উনি বোতল থেকে গ্লাসে ঢেলে জল খান। এবার উনি যখন জলটা মানে জল তেষ্টা পেয়েছে, তো উনি উঠে উঠে বোতলটা খুলে, বোতলের ক্যাপটা খুলে উনি জল খাচ্ছে। জল খেতে খেতে ওনার কেন জানি মনে হলো যে জলের মধ্যে কিরকম একটা বালি বালি টাইপের কিছু একটা ওনার মনে হচ্ছে। তো উনি ভাবলেন কি হলো, জলটা কোনোভাবে কি অপরিষ্কার বা বোতলটা কি অপরিষ্কার ছিল, যদিও সেটা হওয়ার কথা নয়। তো উনি যখন পাশে ওনার সুইচ ছিল, তো উনি যখন লাইটটা অন করেছেন, সেটা মানে একদম মেন লাইট নয়, কিন্তু মোটামুটি ঘরটা সেই লাইটেও আলো হয়। তো উনি অন যখন করেছেন, উনি দেখছেন যে জলটা কীরকম যেন কালচে কালচে মার্কা, ঠিক আছে? তো ওনার তো মানে ওই কালচে জল দেখে মানে মুখে যেটুকু অবশিষ্ট জল ছিল সেটাও বেরিয়ে গেছে ওটা দেখে। যে উনি বলছেন এটা কী জল খাচ্ছি, এটা তো মানে যেরকম আমরা সাধারণ পানীয় জল যেটা হয়, বিশুদ্ধ পানীয় জল, সেটা এরকম স্বচ্ছ হবে। উনি ভাবছি এরকম কালো জল আমি খেয়ে ফেললাম, মানে এক ঢোক দু ঢোক তখন খাওয়া হয়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে মানে খাট থেকে নেমে বড় লাইটটা জ্বালিয়েছে, দেখছে যে সত্যি বোতল ভর্তি কালো জল। উনি ভাবছেন এটা কি করে সম্ভব, বোতল ভর্তি কালো জল। তারপরে উনি কি করেছেন, উনি আর সাত পাঁচ কিছু ভাবেন, উনি ভাবলেন যে দূর এই জল কি রাখা রয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে বোতলটা নিয়ে বাথরুমে যায় এবং বেসিনে, বাথরুমের যে ওনার যে বেসিন রয়েছে সেখানে জলটা পুরো ফেলে দেয়। এবার ওনাদের বাড়ির যে ওয়াটার পিউরিফায়ার রয়েছে, সেটা ওনাদের একতলায় যেখানে কিচেন রয়েছে, সেই কিচেনে এয়ার পিউরিফায়ার, এই ওয়াটার পিউরিফায়ারটা লাগানো আছে। তো ওনার তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, জল তো খেতেই হবে। তো উনি তখন বাধ্য হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে একতলায় আসেন, এবং একতলায় এসে উনি কিচেন থেকে নিজে হাতে কিন্তু বোতলটাকে আবার উনি ধুয়ে নেন, রান্নাঘরে গিয়ে ভালো করে বোতলটাকে ওয়াশ করে নেন। ওয়াশ করে মেকশিওর করেন যে বোতলটা পুরো ক্লিন। তারপর উনি ওয়াটার পিউরিফায়ার থেকে ডাইরেক্ট নিজে হাতে কিন্তু জলটা ভরেন। এবং উনি যখন জলটা ভরেন তখন কিন্তু উনি পরিষ্কার দেখেন যে জলটা যথেষ্ট পরিশুদ্ধ একটা জল, ক্লিন ট্রান্সপারেন্ট যেরকম জল হয়। যাই হোক, তো ওখানে দাঁড়িয়ে উনি এক ঢোক খান, তারপরে উনি আবার বোতলের ক্যাপটা লাগিয়ে উনি ওনার দোতলার ঘরে চলে আসেন। দোতলার ঘরে চলে এসে যখন উনি টেবিলের সামনে জলটা রাখলেন, রাখার পরে না উনি একটা মিনিটের জন্য চিন্তা করেন যে ব্যাপারটা কি হচ্ছে। মানে ওনাকে বলেছে জল বেশি করে খেতে ডাক্তার, সেটা ঠিক আছে, এবং মোটামুটি ওনার আর কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি, ধরা পড়ার কথাও নয়। তো উনি ভাবছেন যে এটা কী হচ্ছে আমার সাথে, আমি জলটা এরকম নোংরা জল কোথা থেকে এলো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে,
মানে যেহেতু পূর্ণেন্দুবাবু ওনার ছোটোবেলার খুব ভালো বন্ধু ছিল, তো উনি সব কথাই কিন্তু সৈকতবাবু সমস্ত কথাই পূর্ণেন্দুবাবুর সাথে শেয়ার করেছিলেন। তো উনি তখন নাকি বলেছিলেন যে নিজে হাতে যে জলটা উনি একতলা থেকে ভরে নিয়ে এলেন ওয়াটার পিউরিফায়ার থেকে, সেই জলটা মুহূর্তের মধ্যে বলা যেতে পারে ওনার চোখের সামনে মানে একদম ক্লিয়ার শুদ্ধ জলটা কালচে হয়ে যেতে থাকলো। উনি নিজে চোখে এটা দেখে নিলেন। জলটা আস্তে 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 একটু ঘোলা হলো এবং ঘোলা হওয়ার পরে আস্তে আস্তে জলটা কালো হয়ে গেল। এবং এটা যখন উনি ওনার নিজের চোখের সামনে দেখেন, উনি না মানে রীতিমতো মানে প্রচণ্ড রকমভাবে উনি ঘাবড়ে যান যে আমি এটা কী দেখলাম আর কেনই বা আমি দেখলাম, এরকম তো আমার হওয়ার কথা নয়। জলটা এমন টলটল করছে যেটা দেখে উনি রীতিমতো আটকে যান যে জলটার মধ্যে কী সমস্যা আছে। এবং উনি তখন সঙ্গে সঙ্গে আবার নিচে যান রাতের বেলা। নিচে গিয়ে উনি ওয়াটার পিউরিফায়ারের ওপরের যে অংশটা ট্রান্সপারেন্ট থাকে, যেখানে আর কি বিশুদ্ধ জলটা জমা হয়ে থাকে, উনি সেই জায়গাটায় ভালো করে দেখছে যে জলটাই কি খারাপ আসছে। উনি দেখলেন না, জল খারাপ আসছে না। এবং ওনাদের যে কিচেন, সেই কিচেনে কিছু কিছু জায়গায় রান্নার জন্য ওনাদের যে রান্না হয় সেই রান্নাও কিন্তু পিউরিফাইড ওয়াটারে হয়। তো সেখানে দুটো বড় বড় বোতলে জল ভরা থাকে। তো উনি সেই বোতলে জলগুলো চেক করলেন। উনি দেখলেন না, সেই জলগুলো সেই বিকেলবেলা ভরা হয়েছে, সেই জলগুলো অ্যাজ ইট ইজ রয়েছে এবং ওখান থেকেই ভরা হয় জলটা। উনি ভাবছেন এটা কী হচ্ছে, আমি কি তাহলে কিছু ভুল দেখছি? এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে দুটো জলের টেস্টের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। মানে এই যে নিচে যেখানে জলগুলো রাখা, উনি সেখান থেকে একটু জল খেয়ে দেখলেন যে হ্যাঁ, এই জলটাই উনি খেতে খেতে অভ্যস্ত, এটাই তার চেনা স্বাদ জলের। কিন্তু যখন ওনার ঘরে ওই জলটাই নিয়ে যাওয়া হচ্ছে, ওই সেম ওয়াটার পিউরিফায়ারের জল উনি যখন নিয়ে যাচ্ছেন, সেই জলটা এরকম বালি বালি মতো লাগছে খেতে, মানে খুবই বিচ্ছিরি টাইপের একটা এক্সপিরিয়েন্স। এবার না ওনার কেন জানি না, উনি যেটা বলেছিলেন পূর্ণেন্দুবাবুকে, যে ওনার কেন জানি না একটু ভয় লাগা শুরু হলো। মানে দেখবেন প্রতিটি মানুষ এসে যতই রেশনাল থিঙ্কিং করুক না কেন, তার সাথে যদি আনইউজুয়াল কিছু ঘটতে থাকে না, একটা সময় তা সে তার কোথাও একটা প্রথমে কিন্তু একটা সিক্স সেন্স বলতে থাকে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। তো সেই সময়টা ওনার জীবনে চলে এলো। উনি বুঝতে পারছেন যে এবার কিছু একটা গন্ডগোল মনে হয় হচ্ছে। এবার সেই গন্ডগোলটা কিসের গন্ডগোল, এক্স্যাক্ট যে কী হচ্ছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। যাই হোক, উনি ওপরে চলে এবং ওপরে চলে এসে উনি ভাবতে থাকলেন যে ব্যাপারটা হলোটা কি, কেন এরকম জিনিসপত্র হচ্ছে। যাই হোক, তো উনি শুয়ে পড়েন এবং শুয়ে পড়ার পরে উনি একটা স্বপ্ন দেখেন। যে স্বপ্নটা উনি কখনো দেখতে পারেন বা এরকম স্বপ্ন যে ওনার আসতে পারে, সেটা উনি স্বপ্নেও কোনোদিনও ভাবেননি। তো আপনারা হয়তো ভাবছেন যে কী স্বপ্ন। তো সেই স্বপ্নটা হচ্ছে, উনি স্বপ্নে দেখছেন যে উনি ওনার গাড়ি নিয়ে সেই জায়গাটায় গেছেন যেই জায়গাটা দিয়ে উনি কদিন আগে ফিরেছিলেন। মানে সেই বিহারের সেই রাস্তাটা, সেই হাইওয়ে থেকে উনি সাইড দিয়ে এক্সিট নিয়ে ভিতরে যে রাস্তাটা দিয়ে উনি হাঁটছিলেন, মানে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিলেন, উনি মনে করছেন উনি সেই জায়গাটা দিয়ে আবার উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। এবং স্বপ্নের মধ্যে উনি কিন্তু সেই জায়গাটাকে চিনতে পারছে, যারা এই জায়গাটা দিয়ে আমি কদিন আগে ফিরেছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে জায়গাটা দিয়ে উনি ফিরেছিলেন আগে কদিন আগে বিহার থেকে, সেই জায়গায় কিন্তু এর আগে উনি কখনো যাননি। এবং উনি দেখছেন উনি ওনার গাড়িটা স্বপ্নের মধ্যে উনি ওনার গাড়িটাকে ঠিক সেই জায়গাতেই পার্ক করলেন যেই জায়গাতে উনি কদিন আগে পার্ক করেছিলেন। আপনি বুঝতেই পারছেন আমি সেই সময়টার কথা বলছি যখন ওনার প্রচণ্ড প্রেশার এসছে, ওনাকে ল্যাট্রিন যাওয়ার জন্য ওনাকে মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। তো উনি দেখলেন স্বপ্নে যে উনি ওই জায়গাটাতেই এসছেন এবং সেই যে ডোবাটা, মানে একটা ডোবা পুকুর মতো ছোট বলা যেতে পারে, যেটা একসময় বাঁধানো ছিল, যেই জায়গায় উনি ওনার সেই প্রেশার রিলিজ করেছে উনি, তো সেই জায়গাটাতে উনি আবার এসে দাঁড়িয়েছেন এবং উনি ওই জায়গাটার দিকে তাকিয়ে আছেন। উনি স্বপ্নে দেখছেন যে উনি ওই জায়গাটার দিকে একদম এক দৃশ্যে তাকিয়ে আছে এবং হঠাৎ করেই উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে ওনার পা ধরে কেউ খুব জোরে টান মারল এবং উনি দাঁড়িয়েছিলেন ওই যে ডোবা মতো যে জায়গাটা রয়েছে বাঁধানো, সেই জায়গাটার পাশে উনি দাঁড়িয়েছিলেন। ওনার পা ধরে কেউ টানলো এবং উনি মুখ থুবড়ে পড়ে গেলেন এবং কেউ একজন, সেটা কে উনি স্বপ্নে কিন্তু দেখতে পাননি, ওনাকে আস্তে আস্তে পা ধরে একদম ওই যে ডোবা পুকুর ছিল, যে পুকুরের জল উনি ব্যবহার করেছিলেন, সেই পুকুরের মধ্যে ওনাকে টেনে কেউ নামিয়ে দিয়েছে। এবং নামিয়ে দেওয়ার পরে উনি কিন্তু সাঁতার জানেন
কিন্তু স্বপ্নে দেখছেন যে উনি ওনার হাত পা কোনো কিছুই নাড়াতে পারছেন না, টাইট করে বাঁধা রয়েছে, এরকম আর কি ফিল আসছে ওনার। মানে এমনিতে কোনো হাত পা দড়ি দিয়ে বা কোনো কিছু এই জাতীয় কিছু দিয়েই বাঁধা নেই, কিন্তু ওনার মনে হচ্ছে যে ওনার হাত এবং পা কেউ চেপে বেঁধে রেখেছে। তো উনি প্রচণ্ড চেষ্টা করছেন আর কি সেই জায়গা থেকে ওঠার, কিন্তু উনি উঠতে পারছেন, এবং ওনার গলা অবধি ওই ডোবার জলে, কালো ডোবার জলে প্রায় ভরে গেছে, এবং ওনার মুখে হাতে পায়ে লতা পাতা গাছপালা যেরকম থাকে আর কি সেসব লেগে যাচ্ছে, এবং উনি প্রাণপণ চেষ্টা করছেন ওই ডোবা থেকে উঠে আসার, কিন্তু উনি পারছেন না। এবং আস্তে আস্তে উনি ওনার পুরো মুখ অবধি, মানে ঠোঁটের ওপর অবধি প্রায় জল চলে এসেছে, এবং উনি বুঝতে পারছেন এবার আর ওনার পক্ষে বাঁচা সম্ভব নয়। এই স্বপ্নটা মানে এতটা নাকি ওনার, মানে উনি যেটা বলেছিলেন পূর্ণেন্দু বাবুকে, এতটা রিয়েল ছিল, ওনার এত কষ্ট হচ্ছিল, রীতিমতো ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, উনি না মানে সেই কষ্টটা নিতে পারছে না। এবং এই করতে করতে হঠাৎই ওনার ঘুমটা ভেঙে যায়, কিন্তু ঘুমটা যখন ওনার ভেঙে যায় উনি এইটুকু বুঝতে পারেন যে উনি একটা স্বপ্ন দেখছিলেন, কিন্তু ওনার যে কষ্টটা হচ্ছে, যে শ্বাসকষ্ট হচ্ছিল, বা ওনার মনে হচ্ছিল যে ওনার হাত পা কেউ তীব্রভাবে চেপে রেখেছে যাতে উনি কোনোভাবে ওই ডোবা থেকে উঠে প্রাণ বাঁচিয়ে পালাতে না পারে, সেই যে মানে ফিলিংসগুলো সেটা কিন্তু রিয়েল ছিল। মানে ওনার ঘুমটা ভেঙে গেছে, ওনার চোখটা খুলে উনি বুঝতে পারছেন যে এটা ওনার ঘর। মানে চোখটা মানুষ যখন শোয়া বা চিত হয়, ধরুন কেউ শুয়ে আছে, তার চোখটা তো সিলিংয়ের দিকে থাকে, ছাদের দিকে থাকে, তো উনি বুঝতে পারছেন যে উনি ওনার খাটে শুয়ে আছেন, এবং ছাদটা দেখে বুঝতে পারছেন ওটা নিজের ঘরেরই, উনি খাটে আছেন। কিন্তু ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল সেটা কিন্তু তখনও হচ্ছিল যেটা উনি স্বপ্নের মধ্যে দেখছিলেন। ওনার যে মনে হচ্ছিল ওনার হাত আর পা কেউ ওই জলের মধ্যে তীব্রভাবে বেঁধে রেখেছে যাতে উনি কোনোভাবে সাঁতার কাটতে না পারে, বা কোনোভাবে হাত পা দিয়ে উনি উঠে পালাতে না পারে, সেই ফিলিংসটা কিন্তু ওনার হচ্ছিল। উনি ওনার খাটের মধ্যে যতই ছটফট করছে, ওনার শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, ওনার হাত দুটো পুরো একদম জোড়া করে রেখেছে, উনি পা দুটো জোড়া করে রেখেছে, অ্যাজ সাচ যে কেউ ওনার হাতটা এবং পাটা একদম জোরে চেপে ধরে আছে, মানে যাতে উনি বেরোতে না পারে। এরকম কিন্তু বেশ 1 মিনিটটা এই কন্ডিশন চলে, এবং এত জোরে জোরে উনি মানে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, উনি নিজের আওয়াজ, ওই যে নিঃশ্বাস নিয়ে চেষ্টা করার যে আওয়াজ, সেটা উনি নিজে শুনতে পাচ্ছেন। ওনার ব্রেন ওনাকে সিগন্যাল দিচ্ছে যে আমি এটা কি করছি, কেন করছি। এবং এই সিচুয়েশন মানে ওনার কথা অনুযায়ী নাকি প্রায় 1 মিনিট মতো চলে, এবং তারপরে যেন মনে হলো ওনাকে কেউ ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিল, এবং খাট থেকে উনি পড়ে যান। খাট থেকে পড়ে যাওয়ার পরে উনি মানে সেই প্রেশারটা কিছুটা রিলিফ হয়, ওনার শ্বাস নেওয়ার যে অসুবিধে হচ্ছিল, তীব্র অসুবিধে হচ্ছিল, সেই শ্বাসকষ্টটা আস্তে আস্তে রিলিফ হয়ে যায়, উনি ঠিকঠাক মতো স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন, এবং ওনার হাত পা দুটো যে বাঁধা অবস্থায় ছিল মনে হলো সেই হাত পাটাও রিলিজ হয়ে গেছে। কিন্তু ওনার সারা শরীরে একটা তীব্র ব্যথা উনি অনুভব করেন, মানে সেটা কিন্তু পার্টিকুলার কোনো জায়গায় ব্যথা নয়, পুরো শরীরে ব্যথা। এই ব্যথাটা যখন ওনার হয়, উনি না মানে ওনার চোখ থেকে জল বেরিয়ে গেছে, এবং উনি ভাবছেন যে এটা আমার সাথে কি হলো। মানে এই যে 1 মিনিট, এবং তার আগে যে উনি স্বপ্ন দেখছিলেন, দেখুন স্বপ্নে আমরা অনেকে অনেক কিছু দেখতে পারি, সেটা অনেক সময় স্বপ্ন দেখতে দেখতে অনেকে কেঁদে ফেলে, অনেকে হেসে ফেলে, এইগুলো কিন্তু তবু শোনা যায়। কিন্তু স্বপ্নের মধ্যে কেউ হাত পা বেঁধে রেখেছে, এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড অবধি উনি বুঝতে পারছেন যে ওনার সত্যি সত্যি হাতটা ইন রিয়েল কেউ বেঁধে রেখেছে, ওনার পা দুটো কেউ চেপে ধরে রেখেছে, ওনার গলার কাছে কিছু একটা রয়েছে যার জন্য উনি শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারছেন না, তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এইগুলো কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। এবং ওই যে খাট থেকে পড়ে যাওয়া, উনি ভাবছেন যে আমি কি তাহলে ছটফট করতে করতে খাটের কোণায় চলে এসেছিলাম বলে পড়ে গেলাম, নাকি সত্যি আমাকে কেউ ঠেলে ফেলে দিল। উনি না মানে পুরো কনফিউজড হয়ে গেছে। কিন্তু এইখানে উনি কনফিউজড হলেও একটা বিষয় উনি বুঝেছিলেন যে কিছু তো একটা ওনার সাথে ঘটছে যেটা একেবারে স্বাভাবিক নয়, এবং যেটা ওনার পক্ষে দিন দিন মানে খারাপের দিকেই যাচ্ছে, ওনার পক্ষে খুব একটা ভালো কিছু হচ্ছে না। এবার ওনার না মানে প্রচণ্ড খারাপ লাগছে। যাই হোক, কোনো রকমে উনি খাটে উঠে বসেন, এবং ওই যে বললাম সারা শরীরে তীব্র ব্যথা করছে, এবং অদ্ভুতভাবে ওনার চোখ থেকে
জলের ফোঁটা পড়ে ব্যথার জন্য, এত আর কি ব্যথা করছে ওনার সারা শরীরে। এবং উনি যখন হাত দিয়ে যখন চোখের জলটা মুছে নেন, হাতের দিকে যখন উনি তাকান, উনি দেখছেন মানে উনি বুঝতে পারেন যে ওনার চোখ থেকে যে জলটা পড়েছে সেই জলটা কালো জল। মানে জলটা একদম ওনার হাতে একটা কালো জল লেগে রয়েছে যেখানে উনি চোখটা মুছলেন। এইটা যখন উনি দেখেন না, ওনার বুকের ভিতরটা রীতিমতো কেঁপে যায়। এবং একটা মানুষ যতই স্ট্রং হোক না কেন, যতই তার চিন্তাভাবনার মধ্যে যৌক্তিকতা থাকুক না কেন, একটা সময় আসে যখন না মানুষ ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন তার না আর মাথার মধ্যে সেই লজিকগুলো সেভাবে খাটতে চায় না। কারণ সে বুঝতে পারে যে কিছু তো একটা সিরিয়াসলি প্রবলেম হচ্ছে, যেটাকে উনি মানে ইগনোর আর করতে পারছে, যেটাকে উনি অন্য কোনোভাবে আর ব্যাখ্যা করতে পারছেন না। যাই হোক, তো পরের দিন ওনার সারা শরীরে ব্যথা, প্রচণ্ড জ্বর, এবং উনি নাকি জ্বরের ঘরে ভুলভাল বকছে এবং প্রচণ্ড ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠছে। এবার কিছুক্ষণ তো ওনার হুঁশ ছিল না। তারপরে যখন ওনার হুঁশ আসে, ওনার মা ওনাকে বলে যে তোর এত জ্বর, তোর বাবা গেছে একজন ডাক্তারকে নিয়ে আসতে, তুই তো যেতে পারবি না, তো ডাক্তারবাবু আসুক, তুই কিন্তু এবার কাজের জায়গায় অফিসে বলে দে তুই কিন্তু কিছুদিন ছুটিতে থাক। তো যাই হোক, ডাক্তার এলো, ব্লাড টেস্ট করতে দিল, আর ওষুধ দিল জ্বরের, এবং রেস্ট করতে দিয়েছে। এবার এত কিছু যে হচ্ছে সেগুলো সব একদিকে, টেস্ট হচ্ছে, ব্লাড স্যাম্পেল নিয়ে চলে গেল একজন, ডাক্তারবাবু এসে রেখে দিল, ওনার বাবা ওষুধপত্র নিয়ে এলেন, সব ঠিক আছে। কিন্তু উনি মনে মনে বুঝতে পারছেন, মানে ওনার একটা মন ওনাকে বলছে যতই তুই জ্বরের ওষুধ খা, যতই মেডিকেলি বিষয়টাকে ট্রিট করার চেষ্টা হোক না কেন, এই বিষয়টা কিন্তু এভাবে যাবে না, এটা একটা অন্য কোনো বিষয় থেকে এই ঘটনাগুলো ঘটছে, এটা ওনার মন ওনাকে বলছে আর কি, রীতিমতো বলছে। এবার উনি সেই কথাগুলো ওনার বাবা মাকে বলতে পারছে না, কারণ কিভাবে বলবে, কোথা থেকে শুরু করবে, উনি কিছুই বুঝতে পারছে না। এবারে তো ওনার মা ওনাকে ওষুধ দিয়েছে খাওয়ার জন্য, যেটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করে গেছে। তো সেই ওষুধ দিয়েছে, অবভিয়াসলি ওষুধ খাওয়ার জন্য এক গ্লাস জল দিয়েছে। তো উনি খুব অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করেন নাকি, উনি বলেন যে মা তুমি আমাকে এরকম নোংরা কালো জল কেন দিচ্ছ ওষুধ খেতে, একটা পরিষ্কার জল দাও। ওনার মা বলছে তুই কি এসব উল্টোপাল্টা বলছিস, তোকে আমি নোংরা জল কেন দেবো, এ তো পরিষ্কার জল। এবার উনি বলছে না, এই জলটা প্রচণ্ড নোংরা, কালো, কিসব নোংরা পড়ে রয়েছে, পুরো কালো জল, তুমি আমাকে কালো জল কেন দিচ্ছ। এবার ওনার মা না ঘাবড়ে গেছে যে ছেলে পরিষ্কার জলকে এরকম কেন বলছে। তো উনি কি করেছেন, জলটা ফেলে দিয়ে আবার নতুন করে পিউরিফায়ার থেকে ডাইরেক্ট জল ভরে এনেছে। এবার এই জলটা দেখেও কিন্তু সৈকতবাবু ওনার মাকে বলছে মা তুমি আমাকে কেন কালো জল দিচ্ছ, কেন তুমি আমাকে অপরিষ্কার জল খেতে দিচ্ছ, এটা খেলে তো আমি আরও অসুস্থ হয়ে যাব, কেন তুমি এরকম করছো। এইবার ওনার মা না মানে বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল হচ্ছে, বলছে যে আচ্ছা তুই এই জলটাকে নোংরা কি করে দেখছিস, দেখ এই জলটা আমিও খাচ্ছি। বলে উনি খেয়েছে, উনি বলছে জলটা একদম ঠিক আছে, তুই খা, কিচ্ছু হবে না। তো ওনার মা নিজে ওই জলটা আগে খেলো, দেখে উনি ভাবলো যে ঠিক আছে তাহলে হয়তো জলটা পরিষ্কার। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মুহূর্তে উনি ওষুধটা মুখে দিয়ে, জলটা নিয়ে ওষুধটা গেলবার জন্য জলটা মুখে দিয়েছেন, উনি জলটা মুখ থেকে ফেলে দিয়েছে। বলছে এটা তো বাজে জল, নোংরা জল, এটা থেকে বাজে ইউরিনের গন্ধ বেরোচ্ছে, এসব বাজে জিনিস তুমি আমাকে দিচ্ছ। ওনার মা বলছে তুই এসব কি বলছিস, আমি তোকে কেন নোংরা জল দেবো, আর এই জলটা নোংরা নয়, আমি নিজে খেলাম জলটা, আমি কোনো নোংরা টেস্ট পেলাম না, তুই বলছিস যে জলটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এরকম তো কিছু নয়। এবার ওনার মা না বুঝতে পারছে যে ছেলের কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, তো তখন সৈকতবাবু বলছে তোমাকে জল এনে দিতে হবে না, তুমি বাবাকে বলো আমাকে জল দেবে। তো ওনার বাবা জল এনে দিয়েছে। তো কোনো রকমে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ওষুধটা খাওয়ানো হয়েছে। তো তখন তারপরে ওনার মা বাবা দুজনেই খুব হতবাক হয়ে যাচ্ছে যে ছেলে পরিষ্কার জলকে কালো দেখছে, নোংরা দেখছে, কোনো যে জলে কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, সেই জলে ছেলে দুর্গন্ধ পাচ্ছে, ব্যাপারটা কি, এটা তো স্বাভাবিক নয়। তো ওনাকে জিজ্ঞেস করেছে যে তুই এরকম কেন করছিস, তোর কেন মনে হচ্ছে যে জলটা নোংরা, খারাপ, আমরা তো তোর বাবা মা, আমরা কি তোকে খারাপ জিনিস দেবো। এবার ওনার বাবা মা ব্যাপারটা একটুখানি সেন্টিমেন্টালি নিয়ে ফেলেছে যে ছেলে এরকম কেন বলছে। তো তখন সৈকতবাবুরও কোথাও মনে হচ্ছে যে আরে আমি সত্যি তো বাবা মাকে কেন এরকম বললাম, তারা তো আমাকে খারাপ জিনিস দেবে না। তো তখন সৈকতবাবু বলছে যে বলো না, আর আমার কেন জানি না এরকম বারবার বারবার মনে হচ্ছে, আমার নিজের ঘরেও লাস্ট 3-4 দিন ধরে এরকম মনে হয়েছে, আমার জল খেতে ইচ্ছে হচ্ছে, আমি জল তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি কিন্তু আমি জল খেতে পারছি না, আমার তেষ্টায় মানে ছাতি ফেটে যাচ্ছে কিন্তু আমি জল খেতে পারছি না। তো তখন ওনার মা বলছে যে কেন এরকম হবে, আর এটা একটা খুব পিকুলিয়ার জিনিস, এটা তো কোনো মেডিকেলি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে,
মানে কারোর যদি কোনো চোখের সমস্যা হয় সেটা একরকম, কিন্তু সে সব কিছু ঠিকঠাক দেখছে, সব কিছু ঠিক তার মনে হচ্ছে, শুধুমাত্র জলের ক্ষেত্রেই তার এটা মনে হচ্ছে, এটা তো খুব একটা স্বাভাবিক নয়। এবং মাঝে মধ্যেই ওনার বিভিন্ন রকমের সিমটমস আসছে, যেন যখন মানে কখনো কখনো মনে হচ্ছে ওনার হাত কেউ ওরকম চেপে ধরে রেখেছে, কখনো পা মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে, এইরকম টাইপের। তো এগুলোকে আলাদা করে কোনো মানে মেডিকেল গ্রাউন্ড থেকে ক্যাটাগরাইজ করা এটা খুবই টাফ। তো ওনার মা বাবাও সেটা বুঝতে পারছে যে এটা আবার কী সমস্যা হচ্ছে। তো যাই হোক, কোনো একটা বিষয় কিছু দেখে ওনার মাইন্ড একটা সন্দেহ হয়েছে যে ছেলে এরকম কীরকম ভয়ে ভয়ে আছে, কীরকম যেন চোখ মুখটা মাঝে মধ্যেই খুব বড় বড় করছে, কী ব্যাপার। তো ছেলেকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, মানে তোর কি কোনো অসুবিধে হচ্ছে, বা তুই কি আমাদের কাছে কিছু বলছিস না বা বলতে পারছিস না, এরকম কি কিছু ব্যাপার আছে? তো তখন প্রথমে তো উনি না না করেছে, তো তারপরে উনি বলছেন যে এই ব্যাপারটা শুরু কি করে হলো সেটা বলতে গিয়ে উনি সেই যে উনি বিহার থেকে কাজের জন্য ফিরছিলেন সেই ঘটনাটা বলেছে, যে ওনার প্রচণ্ড মানে রেস্টরুম ইউজ করার দরকার পড়েছিল, তো উনি সেই প্রকৃতির ডাকে সাড়া দিতে উনি ওরকম একটা জায়গায় সেই কাজটা করেছিলেন, প্রাতকৃত্য করেন এবং তারপরে ওইখান থেকে ওভাবে চলে আসে। এবং উনি যে স্বপ্নে দেখেছিল যে উনি ওই জায়গাটায় গেছেন, ওনার হাত পা ধরে কেউ ওনাকে টেনে নিয়ে ওই ছোট্ট ডোবাটার মধ্যে ওনাকে কেউ ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম যে উনি স্বপ্ন দেখছেন সেটা উনি ওনার মাকে বলেন। তো ওনার মা শুনে তো বলছে তুই এটা কি করেছিস। প্রথম কথা হচ্ছে যেখানে সেখানে এসব কাজ করতে নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুই যেখানে মানে পাবলিক টয়লেট পেয়েছিলি, যেখানে তুই কাজটা করতে পারতিস, সেখানে 5টা টাকা দিতে হবে বলে তুই সেই 5টা টাকা বাঁচানোর জন্য তুই এরকমভাবে একটা এমনি জায়গায় এরকম করলি, এটা তো তুই ঠিক কাজ করিসনি। যেখানে সেখানে এগুলো তো করতে নেই, হাওয়া বাতাস লাগে, এরকম অনেক ব্যাপার থাকে। এবার ওনার মাও মনে মনে ভাবছে যে হাওয়া বাতাস লাগা একরকম, কিন্তু ওনার ছেলে যেরকম করছে সেটা খুব একটা স্বাভাবিক নয়। তো ওনারা এবার কি করবে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, যে ব্লাড টেস্ট করা হয়েছে সেই ব্লাড টেস্টে কোনো খারাপ কিছু বেরোয়নি, রিপোর্ট নর্মাল আছে। তো তখন আরও চিন্তা বাড়লো যে তাহলে কি হলো। এবং ওনার মা এই কথাটা শোনার পর ওনার মায়ের মনে কোথাও একটা মানে ঢুকে গেছিল যে নিশ্চয়ই এই যে আমার ছেলে অন্য একটা জায়গায় একটা কোন বাড়ির আন্ডারের কি একটা ছোট ডোবা মতো ছিল সেখানে গিয়ে ওই কাজটা করে এসছে, এই প্রাতকৃত্যের কাজটা ওর এখানে করাটা ঠিক হয়নি। তো এবার উনি ভাবলেন যে কি করা যায়। তো তখন ওনাকে একজন খুব নাম করা, মানে তার রীতিমতো টিভিতে অ্যাড দেয় নাকি, সেরকম একজনের জ্যোতিষের উনি বললেন, মানে ওনাকে ওনার পরিচিত একজন বলে যে তুমি অমুকের কাছে যাও। তো ওনার কাছে মানে ফিজ সেই সময় ছিল 800 টাকা করে। তো উনি 800 টাকা নেন, সেখানে যায়, ছেলেকে নিয়েই যান। তো সে অনেক কিছু দেয়, অনেক তোমার স্টোন ফোন এসব দিয়ে বলে যে ওকে এগুলো এখন পড়ে থাকতে হবে। আর উনি যেটা বলেছিল যে ওখানে নিশ্চয়ই কোনো বড় সড়ো কোনো প্রেতাত্মা, খুব মানে শক্তিশালী কোনো প্রেতাত্মা আছে, এবং সে হয়তো ওই জায়গাটায় থাকতো, তো সেরকম কিছু একটা ওর শরীরের মধ্যে প্রভাব ফেলেছে। তো সেই জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে ওকে একদম প্রোটেক্ট করে রাখতে হবে। তো 3টে স্টোন লিখে দিয়েছি, সেই স্টোনের আংটি করে পড়তে হবে এবং একটা তাবিজ মতো দিয়েছো, সেই তাবিজটা রাখতে হবে। তো ওই জ্যোতিষ নাকি বলে যে 15 দিনের মধ্যে, ওই জিনিসগুলো ধারণ করার 15 দিনের মধ্যে ওনার ছেলে পুরো সুস্থ হয়ে যাবে। যাই হোক, তো উনি ওই অ্যাস্ট্রোলজার যা যা বলেছে ঠিক সেইভাবে সব কিছু করা টরা হয়, কিন্তু 15 দিন কেটে যায়, কিছুই হয় না। 45 দিন কেটে যায়, তাতেও কিচ্ছু উন্নতি হয় না। ঠিক আছে। আর এদিকে ওনার কাজ দিনের পর দিন এফেক্টেড হচ্ছে, সেখানেও একটা সমস্যা তৈরি হচ্ছে, যেহেতু উনি অনেকটা উঁচু পোস্টে চলে গেছিলেন, তো সেই জন্য মানে অতটা প্রবলেম হয়নি, কিন্তু এবার কাজ সেভাবে না করতে পারলে আস্তে আস্তে সব জায়গাতেই সমস্যা হওয়া শুরু হবে, যতই উঁচু পোস্ট হোক। এবং ওনার মা তখন ভাবছে যে কী লাভ হলো, এতগুলো টাকা খরচা করে সমস্ত কিছু করা হলো, ওনার ছেলের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। জল দেখলেই বলছে কালো জল, ওনার ছেলে ঘরের মধ্যে রয়েছে, ওনার বাবা মায়ের ঘরে রয়েছে, তাও মনে হচ্ছে চারিদিক থেকে ইউরিনের গন্ধ বেরোচ্ছে, মানে এটা বিড়িবিচ্ছিরি অবস্থা। তো কিছুই লাভ হলো না। তো তখন ওনার মা একজন ওনাদেরই ওখানকার একজন একটা মন্দিরের এক পুরোহিত ছিলেন, তিনি সবাইকে দীক্ষা দিতেন। তো তার কাছে নিয়ে গেছে। তো তিনি বলছেন, সমস্তটা শুনে বলেন যে দেখো, আমি তো জানি না সেই জায়গাটা কোন জায়গা ছিল, তবে জানতে পারলে আরও ভালো হয়। তো জানি না তোমরা জানতে সেটা পারবে কি না, কিন্তু কি হয় এরকম কোনো বাড়িতে, যে বাড়িতে হয়তো লোকজন বহুকাল থাকে না, যেটুকু আর কি উনি দেখেছিল সৈকতবাবু, যে বাড়িটা একটু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং একটা ডোবা মতো রয়েছে।
মানে সে সমস্ত জায়গায় না অনেক রকমের এমন মানে দেখবেন কিছু জায়গা যদি ফাঁকা থাকে সেখানে যেমন পোকামাকড়ের উপদ্রব আস্তে আস্তে হতে থাকে, সেগুলো তো আমরা চোখে দেখতে পাই, কিন্তু সেরকম এরকম ফাঁকা জায়গায় কিছু যেগুলো আমরা দেখতে পাই না চোখে, অশরীরী বা বিদেহী, তাদেরও কিন্তু খুব আনাগোনা থাকে। এবং সেখানে মানুষ কোনো একটা দরকারে গেল চলে এলো সেটা একরকম, কিন্তু সেখানে গিয়ে কেউ এরকম শৌচকর্ম করার মতো যদি কাজ করে, যেটা একেবারেই করা উচিত না, তাহলে কিন্তু সেইখানে যারা থাকে তারা কিন্তু প্রচণ্ড রেগে যায় এবং তাদের ভিতরে একটা ক্ষমতা বা তাদের ভিতরে পাওয়ার থাকে, তারা কিন্তু যারা এই কাজটা করে তাকে কিন্তু ছেড়ে দেয় না, বলছে এরকমই কিছু একটা ওর সাথে ঘটেছে। তো যাই হোক, তো ওনাকে বলে, উনি বলেন যে দেখো এগুলো কোনো রকম কোনো তাবিজ কবজ এসব পড়ে কিচ্ছু হবে না, এটা এই মানে ভগবানের উপরে তো কেউ নেই। তো উনি বলেন যে তোমার, উনি মানে ভগবান শ্রী নারায়ণের খুব ভক্ত ছিলেন, উনি বলেন যে তুমি বাড়িতে একটা শ্রী সত্যনারায়ণের পুজো দাও এবং সেই পুজোয় তোমার ছেলেকে বসাও, ছেলে যেন একদম শুদ্ধ বস্ত্রে একদম নিষ্ঠা ভরে পুজোটা করে এবং দিনে রাতে মানে একটাই মন্ত্র, ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা যেন বারবার বলে। তাহলে দেখো স্বয়ং ভগবানই ওকে শুদ্ধ করতে পারবে, ওর শরীর মানে অশুদ্ধ করে দিয়েছে, ও যে জায়গাটাকে অপবিত্র করেছে তো ওর শরীরটাকেও সেই জন্য ওরা অশুদ্ধ করে দিয়েছে, তো সেই জন্যই ওর এই সমস্যাগুলো হচ্ছে, বলছে স্বয়ং ভগবান ছাড়া এটাও কিন্তু কেউ ঠিক করতে পারবে না। যাই হোক, তো সেই মতোই উনি কাজকর্মগুলো করতে থাকে, বাড়িতে একটা শ্রী সত্যনারায়ণের পুজো হয় এবং ওই মন্ত্র, যে মন্ত্র বলেছিল সেই মন্ত্র বারবার, ওং নমঃ শ্রী ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা বারবার বারবার উনি বলতে থাকেন। এবং এই জিনিসটা শুরু করার 2 দিন পর থেকেই কিন্তু মানে সৈকতবাবু আস্তে আস্তে বেটার ফিল করতে থাকে এবং দিন 10 মধ্যে ওনার সমস্ত যা যা সিমটম ছিল সব চলে যায়। এবং পরবর্তী সময় এই ঘটনার মানে 2 বছর পরে ওনার আবার একটা ওই রুটি একটা কাজ পড়ে, ওইখানে নয়, বিহারের ওই জায়গাতে নয়, অন্য একটা জায়গায়, কিন্তু ওইখান দিয়ে উনি ফিরছিলেন। তো ওনার তখন মনে হয়েছিল যে জায়গাটা সম্পর্কে আমার জানা দরকার। তো উনি ওইখানে দিয়েই গাড়ি নিয়ে যান, তখন উনি আর একা ছিলেন, ওনার সাথে আর একজন জুনিয়র ছিল, তো তাকে নিয়ে যায় এবং ওখানে গিয়ে যখন উনি খোঁজ করেন তখন উনি যেটা জানতে পেরেছিলেন নাকি যে ওই যে আর কি বাড়িটা ছিল, সেই বাড়ির নাকি যারা লোকজন ছিল, মানে একটা ফ্যামিলি, নর্মাল একটা ফ্যামিলি থাকতো, তো সেই ফ্যামিলি নাকি বেশ কয়েক বছর আগে তারা ওখানকার যে নদী রয়েছে সেই নদী দিয়ে কোথাও একটা পারাপার হয়ে কোথাও একটা যাচ্ছিল এবং সেখানে নাকি এমন ঝড় বৃষ্টি হয়েছিল যে সেই লঞ্চ নাকি উল্টে গেছিলো, মানে ওখানে আর কি ওই রুটে আর কি লঞ্চ চলতো এবং সেইটা নাকি নিউজেও এসেছিল। ওই পরিবারের 6 জন ব্যক্তি ছিল, সেই 6 জনই মারা গেছিল এবং তারপর থেকে ওই বাড়িটা ওভাবেই পড়ে রয়েছে। ওনাদের নাকি এক আত্মীয় বাড়িটা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেও নাকি এসে বেশি দিন থাকতে পারেনি, তো তারপর থেকে বাড়িটা ওভাবেই নাকি পড়েছিল। তো তার পরবর্তী সময় নাকি ওই জমিটা ওদের পরবর্তী সময়ে যার আর কি মালিকানা ভুক্ত হয় সে নাকি রিসেন্ট ওটা বেচেছে একজনকে, তো সে এখনো কিছু করেনি, কিন্তু জায়গাটা মানে ওই যে যে বাড়িটার যে আগে যারা থাকতো তারা কিন্তু সকলে মারা গেছিল, এই 6 জনই মারা গেছিল। তো তারপর থেকেই বাড়িটা আর কি ওরকমভাবে হয়তো হন্টেড হয়ে যায় এবং ওখানে ওনার তার উপরে ওই শৌচকর্ম করাটা কিন্তু একদমই উচিত হয়নি। তো এই যে আমি যেটা প্রথমে ঘটনাটা শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সঞ্চয় করা ভালো, পয়সা হিসেব করে খরচা করাটাও খুব ভালো, কিন্তু আননেসেসারি মানে কিপটেমো করাটা বা 2-4 পয়সা যা 2-4 টাকা বাঁচানোর জন্য এত বড় একটা রিস্ক নেওয়াটা কিন্তু একদমই মানে যথাযথ নয়। তো কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সকলে প্লিজ এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।